যে 23 তারিখে নাকি শেখ হাসিনা কোথায় কি বলবে না বলবে। শেখ হাসিনা যদি বলে দেয় দলে তোমরা সবাই যে জাতীয় পার্টিকে ভোট দাও, জামাতের তো হার্টফেল করার অবস্থা হয়ে যাবো। আগামী নির্বাচনের প্রচারণা শুরু থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত মবের কোনো আশঙ্কা করেন? হ্যাঁ, আমি মবের আশঙ্কা করি। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? অথর্ব, অনভিজ্ঞ, অযোগ্য। কেমন সংসদ গঠন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে? এটা খুবই গতানুগতিক একটা সংসদ হবে, তবে সংসদ নেতা যিনি হবেন সেখানে একটু হয়তো নতুন কিছু আমরা পাবো। আগামী সংসদ আসলে কতটা অন্তর্ভুক্তিমূলক হবে? আগামী সংসদের বড় চ্যালেঞ্জ কিন্তু হবে সংসদে কারা থাকবে তাদের নিয়ে না, সংসদের বাইরে কে থাকবে তাদের নিয়ে। বাইরে কোন শক্তি থাকবে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি ব্যাক করতে পারবে রাজনীতিতে? কেন নয়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর কেবল প্রেজেন্টস কেমন সংসদ চাই। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্ডেন্ট সম্পন্ন। আর কাবেল, ওয়্যারস উইদাউট ওয়ারিজ। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি প্রায় 3 দশকের বেশি সময় ধরে মনে হয় হবে বা তারও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় আছেন এবং এর বেশিরভাগ সময় ধরেই আপনি রাজনীতি, নির্বাচন এসবগুলো কভার করেছেন, ফলো করেছেন। তো আমাদের অনুষ্ঠান যেমন আমরা বলছিলাম কেমন সংসদ চাই, তো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন একটা সংসদ গঠিত হবে। আপনি কেমন সংসদ চান? আমি যদি খুব সহজ করে বলতে বলেন, এক কথায় বলবো যে এ যাবৎকালে যে সমস্ত সংসদ দেখে এসেছি সেরকম সংসদ চাই না। আমি অন্যরকম একটা সংসদ চাই। আমি এমন একটা সংসদ চাই যে সংসদে ওই সংসদ সদস্যরা সংসদ নেতার দিকে চেয়ে থাকবেন না, বরং তারা জনগণের দিকে চেয়ে থাকবেন। আমি এমন একটা সংসদ চাই যারা কেবল ওই হুইপ বললো হাঁ বলা, সবাই হাঁ বলা শুরু করলো, এমন সংসদ চাই না। তারা হাঁ অথবা না বলবে নিজের বিবেককে ব্যবহার করে। আমি এমন একটা সংসদ চাই। আমি এমন একটা সংসদ চাই যে সংসদে দলের কোনো একটা ভুল সিদ্ধান্তের বিরুদ্ধেও যদি সে মনে করে ভুল, তাহলে তার সংসদ সদস্যরা কথা বলতে পারবে, ভোট দিতে পারবে। আমি এমন একটা সংসদ চাই। নতুন সংসদ কেমন হবে সেটার অনেকখানি নির্ভর করছে আগামী নির্বাচনটা কেমন হবে। বর্তমান রাজনৈতিক মেরুকরণ চলছে, নির্বাচনী প্রচারণাও শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। সার্বিক নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো আগামী নির্বাচনটা কেমন হচ্ছে। দেখেন, প্রথম আপনি যে কথাটা বললেন যে সংসদটা কেমন হবে এটা নির্ভর করবে আগামী নির্বাচনের উপর, এটা একটা অর্ধসত্য কথা। অর্ধসত্য এই কারণে যে ধরেন নির্বাচনে 3 জন প্রার্থী আছে, 3 জনই চোর। তাহলে আমার দায়িত্বটা কি হচ্ছে যে একজন কম মানে অধিকতর কম চোর যে তাকে বেছে নেওয়া, তাই না? তো আমার যে চাওয়ার সংসদ কিন্তু আমি পাবো না ওখান থেকে। তো সংসদ সদস্য হিসেবে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো যে মনোনয়ন দিয়েছে তার উপরেই আসলে নির্ভর করবে সংসদটা কেমন হবে। নির্বাচন তো এটা তো মানে একটা জাস্ট একটা পদ্ধতিগত ব্যাপার, কারণ আপনি তো চোরে বেড়ে যাইতে পারছেন না। তো নির্বাচনের মনোনয়নে কিন্তু অনেক কিছু নির্ধারণ করে দিচ্ছে। সেই মনোনয়নগুলো কেমন হয়েছে? অনেক ক্ষেত্রে ভালো হয়নি। প্রার্থীদের দিকে তাকিয়ে যদি আপনি বলেন, অনেক ক্ষেত্রে ভালো হয়নি, খুবই গতানুগতিক মনোনয়ন হয়েছে। আমি তো একজন মনোনয়ন পাওয়া প্রার্থীও দেখি না, খুব বেশি একটা দেখি না যা নাকি আমাকে চমৎকৃত করতে পেরেছে। অধিকাংশ প্রার্থী খুবই গতানুগতিক। আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরুন বিএনপি, এটা তো বড় দল, তাদের আগের যত প্রার্থী ছিল যারা জীবিত আছে এখনো আগের প্রার্থীদের মধ্যে, অর্থাৎ 2001 সংসদে যারা নির্বাচিত ছিলেন তাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের বয়স কিন্তু 25-26 বছর বাড়ছে। তাদের সবাইকে দিয়েছেন কিন্তু আপনি। তাহলে 25-26 বছর আগের যে সংসদ, সেখানে তারা কি ভূমিকা রেখেছে? তেমন কিছুই না। ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, এই তো ভূমিকা ছিল। তাদের বয়স আরো 25-26 বছর বাড়ছে। তার মানে তাদের নৈতিক অবস্থান আগের চেয়েও শ্লথ হয়েছে, আগের চেয়েও ঢিলা হয়েছে। তো তাদের কাছে আপনি কি আশা করবেন? আরেকটা বড় গ্রুপ পক্ষ যেটা আছে সেটা কেমন দেখছেন সেটার প্রার্থীদের? জামাতে ইসলামের এক জায়গায় এটা বোঝা যায়, বিএনপি কিন্তু বোঝা যায় না, কারণ বিএনপির প্রত্যেকটা মানুষটা আলাদা আলাদা। জামাতের একটা সুবিধা হলো কি, জামাত তো ওদের দলীয় কন্ট্রোলটা অনেক ভালো।
যেমন একটা প্রার্থীকে বললো যে তুমি উড্র করো, সে মন খারাপ করলো কিন্তু উড্র করে নিচ্ছে, কোনো প্রতিবাদ করছে না। কিন্তু বিএনপি হলে বলতে না আমি উড্র করবো না, আমার জনপ্রিয়তা আছে, আমি স্বতন্ত্র দাঁড়ায় যাব। এই জিনিসটা তো জামাতের মধ্যে নাই। কাজে জামাতকে চেনাটা সহজে কারণে জামাত যা তার প্রার্থীরাও তাই, এই জায়গায় তাকে চেনাটা সহজ। কিন্তু বিএনপিকে চেনাটা সহজ না, বিএনপি যা তার প্রার্থীরা তা না। যেমন অনেক ওই দিনে একটা দেখলাম, পত্রিকায় দেখলাম, একজন প্রার্থীকে বলা হলো তাকে নাকি মানে অনেক আন্দোলন, তাকে নাকি অনেক ইয়ের কারণে চিটাগাংয়ের একজন প্রার্থী তাকে দেওয়া হয়েছে, যে নাকি বেনজিরের কেশিয়ার ছিলেন। সবাই বলছে, উনিও প্রতিবাদ করেন নাই, বিএনপিও কোনো প্রতিবাদ করে নাই যে না উনি বেনজিরের কেশিয়ার ছিলেন না, এটা বিএনপি বলে না। তার মানে কিছু না কিছু ছিলেন, কেশিয়ার না থাকলে ট্রেজারার ছিলেন, ট্রেজারার না থাকলে মানে PS ছিলেন, সংশ্লিষ্টতা ছিল কিনা সেটাই হলো প্রশ্ন। কিছু একটা ছিলেন। তো এখন ওখানে তো বিএনপি কি নিবেদিত প্রাণ আর কোনো প্রার্থী ছিল না? ছিল, বিএনপি তাকে দিয়েছে। নিশ্চয়ই বিএনপির একটা পলিসি আছে, একটা কৌশল আছে, একটা পলিটিক্স আছে, কি আছে আমি জানি না, আমার জানার কোনো আগ্রহ নাই। কিন্তু লোকটাকে তো আমি দেখছি, এবং ওই লোকটাকে নিয়ে যখন কথা হচ্ছে, পেপারগুলি মিডিয়াগুলি লিখছে, তার ছবি ছাপাচ্ছে, বেনজিরের সঙ্গে তার ছবি দেখানো হচ্ছে, যখন দেখাচ্ছে তখন কি হচ্ছে? তখন লসটা কিন্তু ওই লোকের হচ্ছে না, লসটা হচ্ছে বিএনপির। লোকে ভাবছে যে এই লোকটা তাহলে এরকম, এই লোকটা আবার বিএনপির প্রার্থী, তাহলে বিএনপি এরকম। আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেরকম দেখছি নট ব্যাড। এখন তো প্রতিদিন নির্বাচনকে কেন্দ্র করে মারামারি হচ্ছে না, খুনাখুনিও হচ্ছে না, কাজে এটা আমি খারাপ বলবো কেন? কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে তাদের নিয়ে কিন্তু আমি একটু সংশয় প্রকাশ করছি। একটা বিষয় হলো কি, ধরেন নির্বাচনের দিন তো স্বাভাবিকভাবেই আমি যদি খুব তত্ত্বগতভাবে বিচার করি, তাহলে তো লোকজন যাবে, প্রার্থীরা থাকবে, প্রার্থীদের এজেন্টরা থাকবে, মানুষ যাবে, ভোট দিবে, চলে আসবে। এখানে তো মারামারি হওয়ার কোনো কথা না। এটা আইডিয়ালি তো এরকমই হওয়ার কথা, কিন্তু এরকম কি হয়? হয় না। কিন্তু কিছু কিছু জায়গায় ঝামেলা হয়, হইচই হয়, মারামারিও হয়, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তো সেটাকে কন্ট্রোলে রাখার দায়িত্বটা কার? এই জন্যই আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তারা সেটাকে কন্ট্রোলে রাখবে। এবং সবসময় এটা মূলত দায়িত্বটা আইন শৃঙ্খলার কোন বাহিনীর উপর? পুলিশের উপর। আমাদের পুলিশের ভাই মনোবল বলতে কিছু নাই, কারণ পুলিশের মনোবলটা যে নাই এটা কিন্তু গত বছরের অগাস্টেই আমরা দেখেছি, এবং সবাই তখন বলেছেও, এবং সবাই এটাও বলেছে 24 সালের অগাস্ট। হ্যাঁ, 24 আগস্টে, গত বছর তো 25 হয়ে গেছে। আচ্ছা, তাহলে 24 আগস্টে সবাই এটা বলেছে। বলার পর পুলিশের মনোবল কি ফিরেছে? কেউ কি এরপর বলেছে যে না পুলিশের মনোবল এখন ফিরে এসেছে? কেউ বলেও নাই। কেন বলে নাই? বলে নেই এই কারণে যে আসলে পুলিশের মনোবলকে ফেরানো যায়নি। এখন বলবেন কেন যায়নি? আমি যদি বলি যায়নি এই কারণে, ফেরানোর চেষ্টাই করা হয়নি। আপনি নির্বাচনের দিনের কথা বলছিলেন, ভোট গ্রহণের দিনের কথা। তার আগে 20 দিন 21 দিন ধরে তো আপনার প্রচারণা হবে, যেটা আনুষ্ঠানিকভাবে বড় দলগুলো, ছোট দলগুলো যারাই প্রার্থী আছে প্রচারণা শুরু করছে। তো এতদিন কিন্তু প্রচারে মাঠে উভয় পক্ষের মুখোমুখি কোনো অবস্থানে হওয়ার কোনো আশঙ্কা বা সম্ভাবনা ছিল না। তো এখন মুখোমুখি হওয়ার সম্ভাবনাও আছে। তো সেখানে উত্তেজনা বিরাজ করতেই পারে, উত্তেজনা ছড়াতে পারে, সেখান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? থাকলে সেক্ষেত্রে পুলিশ বাহিনীর ভূমিকাটা আপনি যেটা বলছিলেন, পুলিশ বাহিনী কি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা? পুলিশ পারবে না। পুলিশ আসলে পারতে চাইবেই না, এটা আমার অবজারভেশন। কেন চাইবে না? পুলিশ কোনো সিরিয়াস পদক্ষেপেই যাবে না, পুলিশ এরকমই থাকবে। তখন পুলিশের মনোবল বলতে কিছু নাই আসলে। আপনি দেখেন পুলিশকে আপনি কিভাবে তাদেরকে অপমান করেছেন। একটা ছেলে যে বলতেছে যে আমি এসআইকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, পুলিশ স্টেশন পুড়িয়ে দিয়েছি, আমাদের কথা শুনতে হবে। তাকে পুলিশ আটক করলো, রাতের বেলার মধ্যেই তাকে আপনি জামিন দিয়ে দিলেন। ওই ওসি ওই ছেলের সামনে আবার যে দাঁড়াতে পারবে? পারবে না। তো এটা তো আপনি করছেন, আপনি প্রমাণ করেছেন যে এরা বেশি গুরুত্বপূর্ণ তোমার চেয়ে। পুলিশ হত্যার কোনো বিচার হবে না, নতুন ইন্ডিমিটি জারি করছেন, একটা অধ্যাদেশ করছেন। তো ও কি দেখতেছে যে পুলিশকে আপনি হত্যা করে, আচ্ছা দেখেন ভাই, আন্দোলন হয়েছে, দুই পক্ষ দাঁড়াই গেছে, সরকারের পক্ষে পুলিশ ছিল, ওই পক্ষে ছাত্র অথবা অন্যরা ছিল, গোলাগুলি হয়েছে, এই পক্ষে মরছে, ওই পক্ষে মরছে, এটা মরতেই পারে, পুলিশও মরতে পারে। কিন্তু সেই পুলিশকে আপনি যখন পা উল্টা দিকে দিয়া টাঙ্গায় রাখেন, তখন
আপনার মানসিকতাটা প্রকাশিত হয়। এটা কি আন্দোলনের জন্য অথবা বিপ্লবের জন্য যাই বলেন আপনি, তার জন্য প্রয়োজন ছিল? অথবা যাকে আপনি মারছেন সে তো অর্ডারলি, সে তো অর্ডার ক্যারি করছে। আপনি দেখেন আইরনিটা কোথায়, পুলিশ কি একে একে নিজে ইচ্ছা হলে একটা কনস্টেবল আপনাকে গুলি করে দিব? তাকে তো কেউ না কেউ অর্ডার করছে। যে অর্ডার করছে কোথায়, এটা তো আপনি চেইন একটা, অর্ডারের মাথায় কে? আইজিপি। এখন যার অর্ডারে এত লোক বললো তার হয় 5 বছর, আর যে অর্ডার পালন করলো তার যাবজ্জীবন মৃত্যুদণ্ড। এবং অর্ডার পালন করতে যে মারা গেল সে কি কোনো ধরনের পুলিশের মানে দায়িত্ব পালনকালে, সে কিন্তু তার দায়িত্ব পালন করতেছিল, দায়িত্ব পালনকালে যদি কোনো পুলিশের মৃত্যু হয় তাহলে তার যে অর্থনৈতিক বেনিফিট পাওয়ার কথা তার ফ্যামিলি পাইছে পর্যন্ত। তো এই ফ্যামিলিগুলি ওরা বাংলাদেশের নাগরিক না? ওর বউ কি বলছে যাও যে গুলি করে আসো? বলছে ওর ওসি বলছে যাও গুলি করো। আপনি কথাটা খেয়াল করেন, ওর সন্তান কি বলছে বাবা যাও যে গুলি করে আসো? ওসির ছেলেও তো মারা গেছে না? তাহলে এখন জিনিসটা কি দাঁড়াইলো যে আপনি যখন এটা দেখলো, যখন আমি যখন মনে করেন একটা পুলিশ কর্মকর্তা, আমি দেখলাম আমার সহকর্মী যে আমার পাশে বসে কাজ করতো থানা আগুন দিয়ে জ্বালাই দিয়ে সে মরে গেছে, তার ফ্যামিলি না খেয়ে আছে, তার ফ্যামিলি কষ্ট করতেছে, এটা কোনো বিচার হবে না। দেখেন বিচার মানেই কিন্তু সবাইকে সাজার আওতায় আনা না। বিচার মানে হলো আসলে এটা অপরাধ হয়েছে কি হয় নাই সেটা বিচারক নির্ধারণ করে দিবে। যে লোকটা যাত্রাবাড়িতে থানায় আগুন দিয়ে দিলেন আপনি, এই ভিতরে যে লোকটা ছিল তার কি অপরাধ ছিল বোঝান তো হবে না? আমারে বুঝান ভাই। তো তার হত্যা কোনো বিচার হবে না? আপনি বিচারই করতে দিবেন না ভাই। ইন্ডিমিটি দিচ্ছেন, বাংলাদেশে ইন্ডিমিটি দেখান তো কম তো হয় নাই। কোন ইন্ডিমিটি শেষ পর্যন্ত টিকছে বলেন আপনি? আর এদের অধ্যাদেশ। তো আমি বলছি এইটাই, এই পুলিশ বাহিনী তখন ভাববে কি, তারা সেই কাজটা করবে? তাহলে বাকি রইল কি? আবার আরেক ভাই কি বলবে, ওনার কথা বললে আমার না মানে মানে মনটাই খারাপ হয়ে যায় যে আমাদের কি ভাগ্য এই লোককে পাইছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে। উনি বলছে কি অস্ত্র উদ্ধার হয় নাই, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই অস্ত্র এখানে ব্যবহৃত হবে না। তো এটা কি ভাই, এটা কি মানে কোন সেন্সিবল লোক এমন কথা বলতে পারে? উনি আবার আর্মির লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, কেমনে করে হয়েছে আমি জানি না। বলতে পারে এরকম লোক? নাকি বয়সজনিত কারণে মাথার তার ছিঁড়ে গেছে আমি বলতে পারবো না। আপনি আমাকে বলেন এই অস্ত্র যে ব্যবহার হবে না এটা উনি কেমন করে কয়? তো যারা এই চিন্তাই করে তার সঙ্গে ওনার যোগাযোগ আছে কি? বিষয়টা কি রে ভাই? আগামী নির্বাচনের প্রচারণা শুরু থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত এই ফুল প্রক্রিয়াতে, ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত ফুল প্রক্রিয়াতে আপনি যে শক্তির কথা বলছিলেন মব, এই মবের কোনো আশঙ্কা করেন? হ্যাঁ, আমি মবের আশঙ্কা করি। মব অনেক ধরনের মব হবে। যেমন ধরেন আমি বলি আপনাকে কি কারণে হবে সেটা বলি। যারা মব করে না তারা তো এক ধরনের আশকারা পেয়ে গেছে, কিন্তু তারা মনে করে মব করলে কোনো শাস্তি হয় না। হয় নাই তো একজনেরও, 18 মাসে কোনো মবকারী কোনো শাস্তি হয় না, কিন্তু কাজেই তারা মনে করে মব করলে কিছু হবে না, এবং এটা মব করা এক ধরনের জায়েজ আছে। ওই জন্য তো দেখলাম যে আপনার ইসের যে আইসিটি ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর সে মবের পক্ষে কিন্তু করতেছে। হ্যাঁ, তো এখন শাস্তি না হলে সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। 1 নম্বর, প্রতিদ্বন্দ্বীকে অ্যাটাক করবে তারা। সবচেয়ে বেশি আক্রান্ত হবে জানেন? চট করে কাউকে বলে, যেমন আপনার জাতীয় পার্টি, তাদের কোনো ক্যান্ডিডেট তাদের পক্ষে ভোট চাইতে গেলে এদের উপর অ্যাটাক করবে, বলবে এই যে স্বৈরাচারের দোসর হবে। এই অ্যাটাকগুলো, এই মবগুলি হবে। এই মবগুলো যদি আপনি বিচার করতে না পারেন তাহলে ভাই সমস্যা। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? এ তো ভাই অথর্ব, অনভিজ্ঞ, অযোগ্য, তিনটা একসঙ্গে বললাম। অনভিজ্ঞ তো এটা তো অপ্রমাণিত, তাদের এই ধরনের নির্বাচনের কোনো ইতিহাস নাই। উচিত ছিল এই সরকারের যে আগে স্থানীয় সরকারের 2-1টা নির্বাচন করা। বিএনপি বিরোধিতা করছে, করবেই তো, তাদের তো অন্য ধান্দা। তো বিএনপি ইচ্ছে মতো গভর্নমেন্ট চলবে কেন? গভর্নমেন্ট চলবে তার মতো করে 2-1টা স্থানীয় সরকার নির্বাচন করতো, মনে করেন একটা পৌরসভা করলো অথবা ধরেন আপনার একটা সিটি কর্পোরেশন করলো, একটা করে হলেও ওনাদের অভিজ্ঞতা হইতো। ওনাদের কোনো অভিজ্ঞতা আছে জীবনে কোনোদিনই কোনো ইলেকশন কন্ডাক্ট করছে এই কমিশন? প্রথমেই যে পড়ছে এই দেশের ইতিহাসের সবচেয়ে জটিল নির্বাচনকে কন্ডাক্ট করতে তারা আসছে। একজন মনে করেন আজকে 15-16 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, তাদের শরীর ওরকমভাবে চলবে না, তাদের চিন্তা এবং কাজ এর মধ্যে কোনো সিনক্রোনাইজিং মানে হবে না, তো তারা তো সিনক্রোনাইজ করতেই পারবে না।
ভাববে একটা, ওরা বাস্তবায়ন করতে গেলে দেখবেন যে ওই ঘটনা ঘটে গেছে। তাহলে যে বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, বলা হচ্ছে না তো, একজন লোক বলতেছেন, বলা হচ্ছে, কে বললো এই কথা? কি আর কারো মুখে শোনেন? এক ডক্টর ইউনূস ছাড়া। উনি বলেন এই কারণে যে উনি বুঝেন না, উনি আরেকজন লোক, উনি বুঝেন না তো। ওনার পলিটিক্সের মধ্যে কোনো ধারণা আছে? ওনার পলিটিক্যাল পার্টি সম্পর্কে কোনো ধারণা আছে? ওনার জীবনে 2টা পলিটিক্যাল পার্টি উনি শুরু করার চেষ্টা করছেন, 2টাই তো মিজারেবলি ফেল মারছে। একটা উনি নিজে করছিলেন, আর একটা পোলাপান দিয়ে করাইছিলেন। নিজেরটা তো মানে আপনার মানে 2 মাস 3 মাস পার হয়নি, তার আগে শেষ। আর পরেরটা ওটা তো জামাতে পেটের মধ্যে ঢুকে পড়ছে। তো ওনার পলিটিক্যাল এটা কোথায়? তাহলে সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে আমরা যদি আবার সেই প্রথমের প্রশ্নের কাছে ফিরে আসি, প্রথম প্রশ্নটাতে ফিরে আসি, আসলে কেমন সংসদ গঠন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে? শুনেন, এখানে একটা বিষয় কি, যেমন মনোনয়ন দিচ্ছেন আপনি, সেই মনোনয়নের মাঝখানে তো আপনাকে বেছে নেবেন। তো এটা খুবই গতানুগতিক একটা সংসদ হবে, মানে এখানে আমি কোনো চেঞ্জ দেখি না। তবে আমার একটা জায়গায় আসা, সেটা হলো গিয়ে সংসদ নেতা যিনি হবেন, আমি সম্ভবত মানে আমি মনে করি যে সেখানে একটু হয়তো নতুন কিছু আমরা পাবো। যেমন সংসদ নেতা হওয়ার সম্ভাবনা কার এখন, আমি যদি হাইপোথেটিক্যালি ধরি, ধরেন তারেক রহমান অথবা ডাক্তার শফিকুর রহমান, এই দুইজনই তো আমার কাছে পার্সোনালি, আমি 2জন লোককে স্মার্ট লোক মনে করি। আমার কাছে 2জন লোককে রিজনেবল লোক মনে হয়, দুজনকে কিন্তু আমি বললাম। তারেক রহমানের ব্যাপারে আমার ধারণা যে উনি যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট রিজনেবল লোক এবং গ্রহণযোগ্য লোক আমার কাছে মনে হয়। উনি সবার সঙ্গে একটা নতুন ধরনের কিছু একটা করতে চান বলে আমার কাছে মনে হয়েছে। আর ডক্টর শফিকুর রহমানও জামাতের ট্র্যাডিশনাল লিডারদের তুলনায় আমার কাছে মনে হয়েছে উনি একটু রিজনেবল লোক। কাজে আমি হয়তো সংসদ নেতা হিসাবে আমরা বেটার কিছু পাবো, এটা আমার ধারণা। মানে অতটা স্বৈরতান্ত্রিক নাও হতে পারে। আপনি হাইপোথেটিক্যালি বলছিলেন, আমরা একটু হাইপোথেটিক্যালি তাহলে ডিসকাশন করি, যেটা হলো এখন রাজনৈতিক যে মেরুকরণ ঘটেছে, আগামী নির্বাচনে হয় বিএনপি নেতৃত্বের জোট অথবা জামাতের নেতৃত্বের জোট কোনো একটা ট্রেজারি বেঞ্চে বসবে, মানে সরকার গঠন করবে, একটা অপোজিশন বেঞ্চে বসবে। আপনি 2জনকে 2 বেঞ্চে বসিয়ে কল্পনা করুন কেমন হতে পারে তাহলে সংসদ এবং সরকার। বিএনপি ট্রেজারি বেঞ্চে, আপনি বলছেন সংসদ নেতার কথা, আর বিরোধী দলে বসছে জামাতের জোট, সেখানে বিরোধী দলের নেতা হচ্ছে জামাতের আমির, কেমন হবে সংসদ? আমি আপনাকে বলি জিনিসটা কি হবে। আমরা একটা জিনিস কিন্তু দেখে এসেছি, এটা আপনার 91, 96, 2001, ধীরে 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 এটা কিন্তু বিকট আকার ধারণ করেছিল। সেটা কি, বিরোধী দলটা সংসদে যেতই না, অথবা কম যেত, অথবা ছুতা নাতায় ওয়াকআউট করতো। এটা কিন্তু আমরা দেখে এসেছি ধারাবাহিকভাবে। তারপরে 2000 মানে আপনার 8-এর পরে দেখছি যে আপনার মানে 2014-তে 18-তে দেখেছি যে জাতীয় পার্টি নামে একদল ক্লাউনকে বসায় রাখা হতো এখানে। হ্যাঁ, ওটা হচ্ছে বিরোধী বলতে কিছু না। তো এই যে দৃশ্যটা এতদিন দেখে আসছি, আমার মনে হয় এবার যারাই হোক ওই দৃশ্যটার পুনরাবৃত্তি হবে না, এরা সংসদে থাকবে, এটা আমার ধারণা। জামাতে ইসলাম সংসদে থাকবে, তারা সংসদে থেকেই ফাইট করবে। যদি তারা বিরোধী দলে যায়, যদি বিএনপি যায়, বিএনপিও থাকবে আমার কাছে মনে হয়েছে। কারণ এটা তো আপনার অনেক সময় হয় কি, সংসদ নেতার কিন্তু ইচ্ছার উপর, আচরণের উপর, মন মানসিকতার উপর নির্ভর করে। আগে 2জন নারী ছিলেন তো, আমি কিন্তু শেখ হাসিনার কথা বলছি, যদিও ইদানিং খালেদা জিয়াকে মোটামুটি দেবী বানিয়ে ফেলানো হয়েছে, ওনার কথাও বলছি। ওনার মধ্যে এই ধরনের গর্তমি কিন্তু ছিল, সংসদে আমি যাবো না, উনি যেতেন না। এই যে উদাহরণগুলি, এই উদাহরণগুলি কিন্তু অনুকরণযোগ্য নয়। সংসদীয় রাজনীতিতে এটা ভালো উদাহরণ না। আপনি ওনাকে যতই দেবী বানান না কেন, এটা 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 ওনার খুবই মানবিক সংকীর্ণতা ছিল আমি মনে করি। তো সেই জায়গাটা মনে হয় আমরা পাবো না। আমার আশা যে 2 দলের 2 নেতার প্রতি আমার ধারণা, এরা সংসদে থাকবেন এবং সংসদের থেকেই ফাইট করবেন। আগামী সংসদ আসলে কতটা অন্তর্ভুক্তিমূলক হবে? আপনি একটা বিষয় খেয়াল করেছেন যে আগামী সংসদের প্রচুর সংস্কারমূলক কাজ করার কথা, যেমন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা জারি হয়েছে, সেই আদেশ অনুযায়ী সাংবিধানিক সংস্কারও প্রচুর বিষয় আছে। তো জুলাই সনদে একটা বিষয় ছিল যে রাজনৈতিক দলগুলো 5% নারী মনোনয়ন দিবেন নির্বাচনে। তো এখানে দেখা যাচ্ছে 51টা রাজনৈতিক দলের ভিতরে 30টা দলের কোনো নারী প্রার্থীই নাই।
মানে জিরো ক্যান্ডিডেট। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য পার্লামেন্টের উপরে এত এক্সপেকটেশন করা হচ্ছে, গণভোট হচ্ছে, সেই সংসদে কতটা অন্তর্ভুক্তিমূলক হবে? আরেকটা বড় দল তো ডিসকোয়ালিফাইড। দেখেন, আগামী সংসদের অথবা আগামী সরকারের, আমি যদি যাই বলি না কেন, বড় চ্যালেঞ্জ কিন্তু হবে সংসদে কারা থাকবে তাদের নিয়ে না, সংসদের বাইরে কে থাকবে তাদের নিয়ে। এবং এই জন্য আমি যে বললাম না সংসদে কেউ ওয়াকআউট করবে না, অনুপস্থিত থাকবে না, এই কারণে বাইরের যে শক্তিটা তাদেরকে মোকাবেলা করার জন্যই এরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবে। দুই পক্ষেরই চেষ্টা থাকবে সংসদটাকে টিকায় রাখা। বাইরে কোন শক্তি থাকবে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি ব্যাক করতে পারবে রাজনীতিতে? কেন নয়? নিষিদ্ধ তো থাকবে না, পরে আর থাকবে না তো, নিষিদ্ধ তো হয়নি এখনো, ওদের কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধই যদি থেকে যায় তাহলে কার্যক্রম চালাবে কিভাবে? কার্যক্রম এটা তো নিষিদ্ধ, কার্যক্রম স্থগিত মানে তো নিষিদ্ধ না। এবং নিষিদ্ধ অনেক রাজনৈতিক দলের এই নিষেধাজ্ঞা উঠে গেছে, এরকম বহুত ইতিহাস আছে ভাই। আমি একটা কথা বলি শুনেন, মানুষ কর্পূর না যে কর্পূর রাখলেন উইবে গেল। এই দেশে এখনো মিনিমাম 2 কোটি লোক আছে যারা নাকি আওয়ামী লীগকে সমর্থন করে। এই দেশে এখনো মিনিমাম 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এই লোকগুলো এই নির্বাচনে কি করবে? তারা কি তাদের প্রতি আপনি অবিচার করছেন? তারা কি কোনো ডিসাইডিং ফ্যাক্টর হবে যে জোটের দিকে যাবে? ভোট দেয় তাহলে এক ধরনের, তারা যদি সিদ্ধান্ত নেয় আমি এখানে ভোট দেবো, একভাবে সিদ্ধান্ত হবে। তারা যদি মনে করে আমি ভোট দেবো না, তাহলে নির্বাচনে উপস্থিতির হার কমে যাবে। তারা যদি মনে করে যে আমি ভোট প্রতিরোধ করবো, তাহলে তো নির্বাচন নিয়ে মাথা খারাপ হয়ে যাবে এই গভর্নমেন্টের। এবং তার একটা বড় ফ্যাক্টর, আপনি 1 লক্ষ কোটি লোকটা কি করবেন ভাই? অস্বীকার করবেন? মানুষকে আপনি অস্বীকার করে ফেলাবেন? আমাকে আপনি পছন্দ করেন না, আমাকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে আপনি ইগনোর করবেন? আপনি বলবেন যে মাসুদ কামাল বলতে কোনো অস্তিত্ব নাই? পারবেন? তাহলে যদি 1 কোটি লোক হয়, আমি মিনিমাম বলছি কিন্তু এটা 3 কোটি 4 কোটি 5 কোটিও হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছিল, সবচেয়ে কম ভোট, মানে আমি তো আগেরগুলিকে নির্বাচন মনে করি না, 91-এর আগে যেগুলো হয়েছে ওগুলো একটা আমার কাছে নির্বাচন মনে হয় না। আবার 2008-এর পরে যেগুলো হয়েছে ওগুলো আমি নির্বাচন মনে করি না। তাহলে আমি যদি 91, 96, 2001 এবং 2008 এই 4টাকে ধরি, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ রেজাল্ট করেছিল 2001-এ। 2001-এ আওয়ামী লীগ সবচেয়ে খারাপ, সেইবারও তারা ভোট পাইছে 2,23,00,000। আর বিএনপি ভোট পাইছে, বিএনপি জোট, তারা পাইছে 2,28,00,000। মাত্র 5 লাখ ভোটের ডিফারেন্সে বিএনপি 198টা পেয়ে গেছিল। যাক, সেটা অন্য হিসাব। আওয়ামী লীগ পেয়েছিল 62। হ্যাঁ, 2,23,00,000 ভোট তারা পাইছে। আমি ধরে নিচ্ছি তারপরে আওয়ামী লীগের কুশাসন, অপশাসন সব মিলে ভোট অর্ধেক হয়ে গেছে। এর চেয়ে বেশি তো কমাতে পারবেন না। আবার ধরেন ভোটার সংখ্যা বাড়ছে, বাড়ার কারণে ওইভাবে যদি আপনার রেশিও ধরেন তাহলে কিন্তু সেটা খুব একটা কমে না। তারপরে আমি ধরে নিলাম কনজারভেটিভ একটা হিসাব করি যে অনেক লোক আওয়ামী লীগের ঘৃণা অমুক তমুক হাবি যাবে। এটা যদি আমি গত 24 অগাস্টের হিসাব ধরি, তখনও মিনিমাম 1 কোটি লোক ছিল এই দেশে যারা নাকি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো পার্টিকে ভোট দেয় না। তারা শেখ হাসিনাকে অপছন্দ করতো কিন্তু নৌকাকে পছন্দ করতো। তো সেই ভোটগুলো কি আপনি যেটা বলছিলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের কোট আন কোট ফ্যাসিস্টের দোষের হিসেবে তাকে যেটা আখ্যায়িত করা হচ্ছে, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে আছে, জাতীয় পার্টি কি আওয়ামী লীগের ভোটারদের সেই সহানুভূতিটা পেতে পারে? পেতেও পারে, নাও, এটা আমি বলতে পারবো না। এটা হলো আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। যেমন আমি শুনতেছি যে 23 তারিখে নাকি শেখ হাসিনা কোথায় কি বলবে না বলবে। শেখ হাসিনা যদি বলে দেয় দলে তোমরা সবাই যে জাতীয় পার্টিকে ভোট দাও, জামাতের তো হার্টফেল করার অবস্থা হয়ে যাবো। এইটা রিয়েলিটি। যদি বলে, আমি যাই না উনি কি বলবে, আমার এটা নেওয়ার অত চিন্তাও নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সংসদ গঠিত হওয়ার পরেও যে প্রসঙ্গে আপনি মূল যে পয়েন্টটা, আওয়ামী লীগ কিন্তু ফ্যাক্টর। আওয়ামী লীগের কতিপয় লিডার দেশ থেকে পালাইছে, কিন্তু আওয়ামী লীগের এমন লোক আছে যে কৃষক রে ভাই, কৃষক হাল চাষ করে, রিক্সা চালায়, টেম্পো চালায়, তারা আওয়ামী লীগকে ভোট দেয়। কেন দেয়? আমি আমার জ্ঞান নিয়ে গেলাম যে এই কারণে আওয়ামী লীগকে ভোট দেওয়া উচিত না। সে শুনবে হয়তো, অথবা শুনবেও না, সারা জীবন দিয়েছি ওটাই দিব। আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। বর্তমানে যেমনটা বলছিলাম 2টা রাজনৈতিক জোট গড়ে উঠেছে,
বিএনপির নেতৃত্বাধীন একটা জোট আছে, জামাত ইসলামীর নেতৃত্বে একটা জোট আছে, এবং ফলাফল বলা যায় ডিসাইডেড এই সেন্সে যে একটা বিরোধী দল হবে, একটা সরকারি দল হবে, কারণ এর বাইরে কোনো থার্ড পক্ষের উত্থানের সম্ভাবনা নাই। তাহলে কোন জোটের কেমন শক্তি আছে নির্বাচনে জয়লাভ করার? আপনি যদি একটা একটা করে জোট বলেন, প্রথমে বিএনপি জোট সম্পর্কে বলতে পারেন। বিএনপি ওই জোট টোট ওগুলি ইম্যাটেরিয়াল, ওখানে আর কারো কোনো শক্তি নাই। বিএনপির জোটে বিএনপি ছাড়া আর কারো কোনো শক্তি নাই। বিএনপি যে মানে আপনার এগুলো আসনগুলো বিভিন্ন দলকে দিয়েছে, এটা দয়া করে দিছে, এটা দয়া দাক্ষিণ্য আসলে বেসিক্যালি এটা রিয়েলিটি। আমরা যেখানে বসে আছি এখানে আপনার বিএনপি ওই সাইফুল হক সাহেবকে দিয়েছে কোদাল মার্কা। হ্যাঁ, এটা কি ঢাকায় ভারতে পড়ছে? আমি ঠিক শিওর না। যদি হয় সাইফুল হক সাহেব কোদাল মার্কেটে তো মানে বিএনপি থেকে দিয়েছেন বলে পেয়েছেন, উনি ওনার জনপ্রিয়তা আছে নাকি? এরকম নাই তো। এরকম বিএনপি একাই। বিএনপি সারা দেশে বিএনপির প্রতি মানুষের একটা মানে বাংলাদেশে না এখন অনেক লোক কিন্তু মার্কার কারণে ভোট দেয়। বিএনপির কি আদর্শ, বিএনপির কি 31 দফা, বিএনপির কি চায়, কি করবে না করবে, এগুলি মানুষ অতটা বোঝে না। মানুষ হুজুকে ভোট দেয়, মার্কার কারণে ভোট দেয়। ধানের শোষে বাংলাদেশে একটা নির্বাচনে একটা জনপ্রিয় মার্কা, সেই মার্কা হিসেবে বিএনপির ভালো সাপোর্ট আছে। কিন্তু এই সাপোর্টটা নষ্ট করছে বিএনপির লিডাররা, বিএনপির নেতারা। এখনো তাদের মধ্যে সেই হামবরা ভাবটা আছে, অনেক নেতার মধ্যে আছে হামবরা ভাব একটা। বিএনপির তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায়ে এরা 5ই আগস্টের পরে 2024-এর 5ই আগস্টের পরে নানা ধরনের মানুষকে টর্চার করছে, মামলা বাণিজ্য করছে। একটা মামলা 200-300 লোককে আসামি করছে, যার টাকা পয়সা আছে তাকে আসামি করছে, করে তাকে ফোন করছে, তোমার নাম উঠাই দিই, তুমি টাকা দাও। অনেক লোক টাকা দিছে, এবং যে টাকা দিচ্ছে, যে অত্যাচারিত হয়েছে, যে টর্চার্ড হয়েছে, ভাই তার তো আবার আত্মীয় স্বজন আছে, তা তো সবাই জানে এই কাজটা অমুক লোক করছে। বিএনপি তাদেরকে কন্ট্রোল করতে পারে নাই। এই সমস্ত কারণে বিএনপির মাঠ পর্যায়ে কিছুটা নেতিবাচক প্রভাব বিএনপির জন্য কিন্তু আছে। তারেক রহমান দেশে আসার পর তাকে ঘিরে একটা জোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ারটা বিএনপি কতটুকু টেনে নিয়ে যেতে পারবে নির্বাচন পর্যন্ত, এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এখানে। উনি সারা দেশে এখন ঘুরবেন, নির্বাচন প্রচারণা করবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন জনজোয়ার দেখবেন আপনি। এবং এইটা হয়তো তাদেরকে ওই পিছিয়ে পড়াটাকে এগিয়ে নিয়ে আসবে। কিন্তু শেষ মুহূর্তে ভোট দেওয়ার সময় মানুষ কিন্তু আরেকবার চিন্তা করবে যে ও তো আমার বিরুদ্ধে মামলা দিছে, আর আমি ভোট দেবো কেন? এই একটা বিষয়। জামাতের ব্যাপারটা হলো কি, জামাত কিন্তু একটা খুব পজিটিভ অবস্থায় ছিল, ভালো অবস্থায় ছিল। এই কারণে জামাতের বিশেষ করে নারী উইংটা তারা মেয়েদের মধ্যে খুব প্রভাব বিস্তার করছে সারা দেশে। আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি বিভিন্ন গ্রামে ট্রামে জানি, এরা মেয়েদের মধ্যে খুবই একটা ভালো জায়গায় চলে গেছিল। কিন্তু জামাতের সমস্যা যেটা হয়েছে, জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের জোটটা ভেঙে যাওয়াতে জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে হয়েছে যে দেখেন বাংলাদেশে মানুষ এখনো কিন্তু মার্কায় ভোট দেয়। আমি আবার বলছি, এটা মার্কা দেখে ভোট দেয়। 2008-এর পর থেকে বাংলাদেশের নির্বাচনে দাঁড়িপাল্লা কোনো মার্কা না। দাঁড়িপাল্লারে অনেকে চিনেও না, দাঁড়িপাল্লা মার্কে যে ভোট হয় এটাও অনেকে জানে না, কিন্তু তারা ভোটার হয়ে গেছে। কিন্তু কারণ 2009 থেকে আপনি ধরেন এখন 17 বছর, কিন্তু এই 17 বছরে অনেকে এখানে কোনো দাঁড়িপাল্লা মার্কে কোনো ভোট হয় নাই। দাঁড়িপাল্লার অনেকে মার্কা চিনে না। ইসলাম পছন্দ যারা করে, একজন হুজুরকে ভোট দেবো, একজন পরহেজগার লোককে ভোট দেবো, এই ধরনের মানুষ যারা আছে তাদের কাছে পরিচিত মার্কা হলো হাত পাখা। সেই হাত পাখা যখন সরে গেছে তখন কিন্তু দাঁড়িপাল্লার জন্য একটু লস হবে। আপনি কি বলতে চাইছেন হাত পাখা দাঁড়িপাল্লার থেকে বেশি পপুলার, জনপ্রিয় মার্কা হয়ে গেছে? পরিচিত মার্কা, পরিচিত মার্কা, পপুলার কিনা যায় না, বাট পরিচিত মার্কা। আচ্ছা, জামাতের আরেকটা মানে আপনার যেটা আমি বলবো আপনার যে ব্লান্ডার যেটা, সেটা হলো এনসিপিকে সঙ্গে নেওয়াটা। কারণটা আমি বলি আপনাকে, জামাতের কিন্তু কিছু একটা চান্স ছিল যে আওয়ামী লীগের কিছু ভোট তারা পাবে, আওয়ামী লীগের কিছু ভোট তারা পাবে, এরকম তাদের মধ্যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এই সম্ভাবনার মধ্যে কুঠারাঘাত হলো এনসিপি। এই কারণে যে এই যে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত, এর জন্য যারা আওয়ামী লীগ মিনিমাম বুঝে জিজ্ঞাসা করেন তো এর জন্য তারা কাকে দায়ী করে? তারা দায়ী করে এনসিপিকে। তারা মনে করে এনসিপির কারণে, এনসিপির কতিপয় নেতার কারণে তাদের কার্যক্রম সরকার স্থগিত করতে বাধ্য হয়েছে। ওই সময় এনসিপির আপনার এই হাসনাত আব্দুল্লাহ আন্দোলন করছে না শাহবাগে, যে আওয়ামী লীগকে স্থগিত করতে হবে, নিষিদ্ধ করতে হবে, করছে। এই যে এনসিপির প্রতি আওয়ামী লীগের যে আপনার একটা নেতিবাচক মনোভাব, এই মনোভাবটাকে জামাত ইগনোর করছে, তারা এনসিপিকে নিয়েছে। এখন জামাত এরা কেন নিল? জামাত দেখছে যে ভাই আমার তো সারা জীবন ধরে 71 আমার পিছনে লাগে আছে,
এই 71-এর লেন্সটা খসানোর জন্য টিকটিকির মতো তারা 24-এর উপর ভর করছে যে আমি 24 দিয়ে 71-কে রিপ্লেস করতে পারি কিনা। এই জন্য তারা এনসিপিকে সঙ্গে নিছে। এইটা নেওয়ার কারণে ভোটের হিসাবে তারা আওয়ামী লীগের ভোট যা পাইতো তার মধ্যে 70% ভোটই তা চলে গেছে। আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দেবে না। কিন্তু এনসিপি কে তো বলা হয় তরুণ প্রজন্মকে ওরা প্রতিনিধিত্ব করে, তো তরুণ প্রজন্মের ভোটার সংখ্যাও তো অনেক। শোনেন, এনসিপি আসলেই তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করতে পারতো, কিন্তু এনসিপি যে ভুলটা করছে, এনসিপির গোটা কয়েক, এই হাতে আঙ্গুল দিয়ে গোনা যাবে এরকম কয়েকজন নেতা এমন এমন কাজকর্ম করছে যে তার কারণে পুরা এনসিপি এখন মানুষের কাছে একটা দুর্নীতির প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছে। তাদের প্রত্যেকটা, এবং দেখেন আপনি পুরা এনসিপি কেবল না, পুরা ইউনূস গভর্নমেন্টের দুর্নীতির ফেসটাকে বলেন তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে নিয়ে হেন কথা বলা হয় নাই যে তুমি এটা করো তুমি এটা করো, বলা হয়েছে। এবং সেই লোককে এনসিপি বানাইছে তাদের মুখপাত্র। এবং এনসিপি থেকে যারা বেরিয়ে গেছে তারা যেন সোশ্যাল মিডিয়ায় বলতেছে যে এনসিপি তো টাকা দিয়ে চালাইতো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেই টাকা দিত। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি জমিদারি পোলা নাকি রে ভাই? তো টাকাটা কোথেকে আসতো? এটা কে না জানে? এখন বাংলাদেশের মানুষকে আন্ডারমাইন করা ঠিক না। মানুষ সব বুঝে, সুন্দর করে বুঝে। কিন্তু এনসিপির উপরে যে সমস্ত কালিমা মানুষ বিভিন্ন সময় বলছে দিছে, এগুলি কোনোটাই তারা কিন্তু বুঝতে পারে নাই। হান্নান মাসুদ সেই বলতেছে আমাদের গ্রামের সবচেয়ে গরিব ঘরটা হলো আমাদের। পরে আবার বলতেছে আমাদের বাড়ি, আমাদের গ্রামে, আমাদের এলাকার সবচেয়ে সমৃদ্ধ বাড়িটা আমাদের। কেমনি করে সমৃদ্ধ হলো? পরে বলে যে আমার বাড়িতে পুকুরই আছে 3টা। তো পুকুর 3টা কার? তার না, তার বাপের। তার বাপও কিন্তু এই নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে। হওয়ার পর দেখা গেলো যে হলফনামা দেখা গেলো বাপের সম্পত্তি 22 লাখ আর তার সম্পত্তি 98 লাখ। যে বাপের 3টা পুকুর তার সম্পত্তি 22 লাখ, আর যে পোলা কিছুই নাই তার সম্পত্তি 98 লাখ। তো মানুষ এগুলি বোঝে। এখন আপনি বলবেন যে না হান্নান মাসুদ এলাকায় জিতবে, হান্নান মাসুদ জিততেও পারে আমি মনে করি। কিন্তু হান্নান মাসুদের এই সমস্ত ঘটনা প্রবাহ সারা দেশে এনসিপির ইমেজকে ওই জায়গায় নিয়ে গেছে। এনসিপির ইমেজ আর ইয়াংদের মধ্যেও নাই, কারণ ইয়াংরা সবচেয়ে আগে বুঝে। এবং বুঝে বলেই দেখেন 5টা ইউনিভার্সিটিতে ইলেকশন হলো, এনসিপি কোনো অবস্থা আছে? কোথাও এনসিপি কোনো মিনিমাম প্রতিদ্বন্দ্বিতা আসতে পারছে? পারে নাই। কেন পারে নাই? এই কারণে যে ইয়াংরা এখন এনসিপিকে ত্যাগ করছে। তাহলে ইয়াংদের ভোট কোন দিকে যেতে পারে? ইয়াংদের ভোট, ইয়াংদের আমি বলতে পারবো না। তারা আমি ইয়াংদের আসলে বুঝি না, সত্যি কথা বলি, আমি ইয়াংদের বুঝি না। আমি আমার বাসায় আমার একটা ইয়াং ছেলে আছে, আমি ওরাই বুঝি না। এরা যে কি ভাবে আমি বুঝি না, এবং হয়তো ওদের ভাবনাই ঠিক আমি বলতেছি, কিন্তু আমি কিন্তু ওদেরকে এই করতেছি না, আমি বলতেছি না তারা খারাপ, তারাই ঠিক। হয়তো আমরাই ব্যাকডেটেড হয়ে গেছি, এটা হতে পারে। তারা কই ভোট দেবে এটা তারা সিদ্ধান্ত নেবে, এবং ওই সিদ্ধান্ত আমি আপনি ব্যাখ্যা করে বুঝতে পারবো না ভাই। ইয়াংদের ভোট পিকুলিয়ার, ইয়াংরা যে কোনো কিছু করতে পারে। জাতীয় পার্টি নিষিদ্ধ হবার ঝুঁকি থেকে বা তার কার্যক্রম স্থগিত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি একসময় বেশ জোরে সোরেই সামনে চলে আসছিল। তো জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করায় এইটার প্রভাবটা কি পড়বে নির্বাচনে? এটার অনেক প্রভাব পড়তে পারে, অনেক প্রভাব পড়তে পারে। আবার কি পড়তে পারে পড়বে আমি এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি না। ওই যে আপনি বললেন না আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সঙ্গে মিলে যায়, জাতীয় পার্টিকে ভোট দেয়, তাহলে জামাতের আপনার হতাশ হওয়া ছাড়া কিছু থাকবে না। আবার অনেকে এমনও বলেন যে ইসলামী আন্দোলন তারা যদি জাতীয় পার্টির সঙ্গে একীভূত হয়ে যায়, সেটাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু, কারণ ইসলামী আন্দোলন একসময় জাতীয় পার্টির সঙ্গে জোট করছিল, কিন্তু ইসলামিক ফ্রন্ট গঠন করেছিল। কাজে সেরকম যদি করে তাহলেও কিন্তু এরাই এই জোটটাই তৃতীয় হবে, আপনি শিওর থাকেন। দ্বিতীয় হবে, তখন জামাত ইসলামকে 3 নম্বর প্লেসে চলে যেতে হতে পারে। এটা আমার বিশ্লেষণ। আবার জাতীয় পার্টিকে মবের মুখে পড়তে হতে পারে। তবে আমি মনে করি জাতীয় পার্টি খুব ঠান্ডা মাথায় খেলতেছে, এবং জাতীয় পার্টির নির্বাচন আপনি দেখবেন গতকালকে জিএম কাদের একটা কথা বলছে। উনি বলছেন যে এরা বলে ফেসিবাদ, হাসিনা যদি ফেসিবাদ হয়, ফেসিবাদ তো এটা ছিল মুসলিনীর, তারপরে তার চেয়ে তো বড় অত্যাচারী ছিল নাজিবাদ, যে নাকি হিটলার করছে। এই গভর্নমেন্ট তো নাজিবাদ কায়েম করেছে। এবং উনি তারপরে এক পর্যায়ে বলছেন যে ডক্টর ইউনূস তো এই কালের হিটলার।
এটা কিন্তু জিএম কাদের বলছেন, যে দলের নিষিদ্ধ হওয়ার কথা ছিল, যে দল একটা মিটিং করতে পারে না, যে দলের নিজের হেড অফিসে যে নিয়ে ভাই 2 দিনের পলিটিক্যাল পার্টি গণ অধিকার ফোরাম দিয়ে মারামারি করে, আক্রমণ করে, সেই দলের প্রধান ডক্টর ইউনূসকে হিটলারের সঙ্গে তুলনা করতেছেন। আপনি কি মনে করেন জিএম কাদের শারীরিকভাবে তো অসুস্থ, তাহলে ওনার এই জোরটা কি এমনি এমনি হয়েছে? এই জোরের ভিত্তি কি এটা খুঁজেন। আরেকটা কথাও কিন্তু বলেছেন, যেটা হলো যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে তো গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সব দল, বিএনপি, জামাত, এনসিপি, ইভেন কি সরকার, সবাই হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে। জিএম কাদের বলেছেন তারা না ভোটের ক্যাম্পেইন চালাবে। চালাইতে পারে, তাদের এটা গণতান্ত্রিক অধিকার, চালাইতে পারে। তাদের নিশ্চয়ই একটা লজিক আছে। যারা হ্যাঁ ভোটে ক্যাম্পেইন করতেছে তারা একটা লজিক দিচ্ছে না? দিচ্ছে তো নিশ্চয়ই। জিএম কাদের একটা লজিক আছে। আপনি হ্যাঁ না ভোট আপনি দিয়েছেন সামনে পাবলিককে, তার মানে আপনি পাবলিককে বলতেছেন তোমার কোনটা পছন্দ তুমি সেটা দাও। আমার পছন্দ, উনি বলতেছেন যে আমার পছন্দ হ্যাঁ ভোট, এটা ইউনূস সাহেব বলছেন, উনি তো প্রকাশ্যে বলছেন। যদি আমি মনে করি না বলাটা অনৈতিক, আইনগত কোনো সমস্যা আছে কিনা বলতে পারবো না, আইন আমি বুঝি না, বাট আমি নৈতিকতাটা তো বুঝি। এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। আলী রিয়াজ সাহেব সারা দেশে ঘুরতেছে এটা নিয়ে, আমি মনে করি সবাই মিলে সরকারি টাকায়, জনগণের টাকায় অনৈতিক কাজ করতেছে, এটা আমি মনে করি। এখন উনি বলতেছেন আপনি না ভোট দেন। দেখেন, যে কোনো পলিটিক্যাল পার্টি হ্যাঁ অথবা নার পক্ষে নিতে পারে, কারণ তারা এই ইস্যুটা নিয়ে জনগণের কাছে গেছে, জনগণের কাছে বলছে আমি হ্যাঁ চাই, তুমি না চাও, অসুবিধা নাই, জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা সরকার সে পারে না, আমার বিবেচনা পারে না। এই কারণে যে জনগণের কাছে আপনি ভোটটা দিচ্ছেন, সেই জনগণ তো আপনাকে বেতন দেয় রে ভাই। আলী রিয়াজ যত প্রোগ্রাম করতেছে, এই প্রোগ্রামের খরচ কে দিতেছে? আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, রিক্সাওয়ালা দিচ্ছি। তো আমার টাকা আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই রে ভাই। সিদ্ধান্ত তো আমি নিব, আমাকে সিদ্ধান্ত নিতে দাও। আমার মেধার উপর তোমার এত অনাস থাকে না, তাহলে তোমাকে তো আমি চাকরিতে রাখবো না। তো তারা এটা করতেছে, এটা হয় না। এবং হ্যাঁ না ভোট যে তারা যে প্রশ্নপত্র করছে, এটা তো কনফিউজিং রে ভাই, এটা তো কনফিউজিং। এর মধ্যে মনে করেন 4টা প্রশ্ন আছে, 5টা যে প্রশ্ন, আবার একটার মধ্যে আবার 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন, তো এইগুলি তো হলো না। আপনি একসঙ্গে প্যাকেজের উপর কিন্তু হানা হয়, পৃথিবীর কোথাও হয়েছে হানা? একটা প্যাকেজ দিয়ে দিচ্ছেন আপনি, 4টা প্রশ্নের একটা উত্তর হয় নাকি? আপনি একজনকে বলেন তো ভাই, আপনাকে যে বউ আগে পিটাইতো, আপনাকে এখনো পিটায়? এই প্রশ্নের হানা উত্তর হয় ভাই? একসঙ্গে তো প্যাকেজ তো হয় না। আপনি একটা প্রশ্ন করেন, আর একটা উদাহরণ দেয়, ব্রেক্সিটের উদাহরণ দেয়, একটা প্রশ্ন ছিল ব্রেক্সিটের, আপনি একটা প্রশ্ন করেন। তো এগুলো হলো জানেন কি, মানুষকে কনফিউজ করার, মানুষকে বোকা মনে করার একটা মানসিকতা। ওনারা মনে করেন দেশের মানুষ কিছু বোঝে না। দেখেন না রেজাল্টটা কি হয়। গত 15-16 মাসে আরেকটা কথা, এক সেকেন্ড একটু এই যে হানা ভোটের একটা বিপদের কথা আমি বলি। ইউনূস সরকার কি জনপ্রিয় সরকার? একটা অজনপ্রিয় সরকার যখন কোনো কিছু করতে বলবে, মানুষ তো উল্টাটা করবে, এটা মাথায় রেখেন। এখন বলেন পরের প্রশ্ন কি? তাহলে যে সংস্কার নিয়ে আমরা এত কথাবার্তা বলছিলাম, সেই সংস্কারের সামনের ভবিষ্যৎ কি অনিশ্চিত? দেখেন, আমি কিন্তু সংস্কার চাই, আমি কিন্তু সংস্কার অবশ্যই চাই, আমার ধারণা সবাই চায়। এখন আপনি আমাকে বলেন, আমি বললাম যে আমি আমার ঘরটা সাজানোর জন্য আমার একটা চমৎকার টেবিল চাই, বললাম। একজন লোক বললো কি ভাই আমি বানাই দেই, আমাকে দেন, বানাই দেন। সে একটা বানাইলো, ওটা ভাই টেবিলও হয় নাই, খাটও হয় নাই, চেয়ারও হয় নাই, কি জানি একটা হয়ে গেছে। তাই আমি বলবো হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, এখন তোমাকে আমি পেমেন্ট দিব। আপনি পেমেন্ট দিবেন না তো। সংস্কার আমি চাই, কিন্তু সংস্কারের নামে তারা যেটা করছে এটাকে আমি সংস্কার মনে করি না। কথা ভাই ক্লিয়ার? তারা যেটা করছে, কতগুলো আনারি লোক এই সংস্কারের মধ্যে ছিল, যে লোকগুলো দিয়ে সংস্কার করানো হয়েছে, এই লোকগুলো তো ক্যাপাবল না। আপনি বলেন, আপনি আলী রিয়াজ কিভাবে সংবিধান বিশেষজ্ঞ হয় বলেন ভাই? অনেকদিন যেহেতু আপনারা সাংবাদিকতা করেন, আমিও করি, যখন কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আসে, ধরেন এই বিষয়ে আমার একটা কমেন্ট লাগবে, ধরেন আপনার সংবিধান নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমে আমি একজন বক্তব্য নেব, আপনার রিপোর্টারকে আপনি কাকে কোট করতে বলবেন, কার কাছে যাইতে বলবেন? বলবেন যে ঠিক আছে শাহদিন মালিকের কাছে যাও, ডক্টর কামাল হোসেনের কাছে যাও। কোনোদিন বলছেন যে আলী রিয়াজের কাছে যাও? বলছেন? আলী রিয়াজ ডেইলি ইয়েতে আপনার প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতো, প্রথম আলোতে কেউ কলাম টলাম লিখলে নিচে লেখা হয়, তার পরিচিতি দেয়। কোনোদিন এখানে লেখা হয়েছে আলী রিয়াজ সংবিধান বিশেষজ্ঞ? কোনোদিন লেখা হয়েছে? তো সে কিভাবে আমার সংবিধান বানাবে?
ওরকম কমন সেন্স তবে আমাদেরও আছে। আমরা বলেন সংবিধানে আমি দেখবেন যে বলে দিয়েছি মাথা হ্যাঁ সংবিধানে এখানে এখানে ভুল আছে আমি কই দিলাম, কি দিয়ে বললাম? আমার কমন সেন্স দিয়া। কমন সেন্স জিনিসটা প্রয়োজন, কিন্তু কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না। আপনারা একটা সংবিধান বানাই ফেলেছেন কমন সেন্স দিয়া। যে আলী রাজতবি আমাদের টিচার ছিল না, সে তো আমার সরাসরি টিচার। আমার টিচার সম্বন্ধে এগুলো আমার বলতে হচ্ছে, আমি খুবই মানে বেদনাহত হচ্ছি। আমার স্যার সম্পর্কে আমি বলতেছি যে স্যার আপনার জীবনের এই হলো সবচেয়ে বড় ভুল, আপনি এখানে আসছেন কেন? আপনার কোন ডিপার্টমেন্টের স্যার ছিল? আমার জার্নালিজমের টিচার ছিলেন উনি জার্নালিজমের টিচার ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজমের টিচার ছিলেন আমার। তো উনি জার্নালিজম পারেন, এখন সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে। তো এইটা হয় না রে ভাই। রাজনীতি নিয়ে কথা বলছিলাম, সবকিছু নির্ভর করে এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে পলিটিক্স। দেশের অর্থনীতি বলি, ব্যবসা বাণিজ্য বলি, শাসন ব্যবস্থা বলি, সবকিছুই পলিটিক্স। সেই রাজনৈতিক সংস্কৃতিতে আপনি কোনো গুণগত পরিবর্তন দেখছেন গত 15-16 মাসে, যেটার উপর ভিত্তি করে আপনি আশাবাদী হতে পারেন? না, আমি দেখছি না, একদমই দেখছি না। দেখেন, আমার মানে পার্সোনাল লাইফ বলেন, আমার জীবনযাপন বলেন, আমার কথাবার্তা বলেন, আমার উপলব্ধি বলেন, সব মিলিয়ে আমার সবচেয়ে বেদনার জায়গা কোনটা জানেন? আমার সবচেয়ে বেদনার জায়গা হলো যে আমরা এমন একটা দেশে আছি, এমন একটা সরকারের কাছে ছিলাম এত বছর, যারা এই দেশটাকে বিভক্ত করে দিয়েছিল চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে। শেখ হাসিনা এই দেশটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছিল, যে এক ভাগ ওরা এই দেশে থাকতে পারবে না, বিএনপি জামাত ওরা এই দেশের নাগরিক না, অথবা হইলেও সেকেন্ড ক্লাস সিটিজেন, এই বিভক্ত করছিল। এবং আমি মনে করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না, ঠিক আছে? এবং তখনও কিন্তু আমি বলতাম, আপনার মনে থাকার কথা, আপনার সঙ্গে বহু টক শো আমি করছি, আমি তখনও বলতাম যে ভাই এই বিএনপি জামাতের লোকগুলিকে আপনি কি করবেন? বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এটা হয় না, তাদেরকে নিয়েই চলতে হবে আমাদের। আমরা আশা করছিলাম ডক্টর ইউনূস আসছে, এই লোক কোনো পলিটিক্স করে না, সে অন্তপক্ষে জাতিটাকে ঐক্যবদ্ধ করবে। 14 বছরে হাসিনা যে অন্যায়টা করছে, যে জাতিকে বিভক্ত করছে, এই ডক্টর ইউনূস 14 মাসে তার চেয়ে বেশি বিভক্ত করে ফেলেছে, জাতিটাকে 2 ভাগ করে দিচ্ছে। একজন লোককে রাস্তা ধরে পিটাচ্ছে, পুলিশ দাঁড়ায় আছে, পুলিশকে বললো ভাই লোকটা থামান না কেন? ওই কি না, ওই লোকটাকে এই যে পিটাচ্ছে সে বলেছে যে সে আওয়ামী লীগের দোসর, অত পেটানো জায়েজ? এই দেশে একটা বাড়ি ভেঙে ফেলতেছে, ভাঙা জায়েজ? এই বাড়িতে, এই দেশে একটা বাড়িতে আগুন ধরাই দিচ্ছে, দেওয়া জায়েজ? এটা এটা সরকার এস্টাবলিশ করছে, এই সরকার, এই ইউনূস সরকার। ইতিহাসে ভাই শুনেন, এই দিন তো দিন শেষ দিন না পৃথিবীতে, কিয়ামতের আগে আরো দিন আসবে, তখন মানুষ ইউনূসকে মূল্যায়ন করবে এভাবে। আমি ইউনূসের মতো এরকম একটা বোকা লোক জীবনে দেখি নাই। বোকা লোক কেন? যে কোনো মানুষ বুঝা হোক না বুঝা হোক, ওনারা কিন্তু একটা জায়গায় উঠাইছিল। উনি যে নিজে যে কত ক্ষুদ্র, এটা উনি 18 মাসে প্রমাণ করে দিছে। তার এত বছরের অর্জনকে সে ধুলাই মিশাই দিছে একটা লোক। এত আত্মঘাতী লোক আমি জীবনে দেখি নাই। আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি, আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, নতুন সংসদের সামনে কি কি চ্যালেঞ্জ? নতুন সংসদের কাছে প্রধান চ্যালেঞ্জ হলো দেশে একটা ঐক্যের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। এগুলো প্রথম চ্যালেঞ্জ। না হলে এই সংসদ মানে আপনার চলতেই পারবে না। সারা দেশের মানুষের মধ্যে আস্থা আসতে হবে। গ্রামাঞ্চলে দেখেন, আওয়ামী লীগ আমলে বিএনপির একজন সিম্পল একটা সাধারণ কর্মী, তাকেও বাড়িতে থাকতে দিত না আওয়ামী লীগের এই সমস্ত লোকগুলো, দৌড়ের উপর রাখতো, পুলিশের মামলা, অমুক তমুক, টাকা পয়সা। ওই যে পরিস্থিতি, তার বিপরীতে এখন চলছে। এই পরিস্থিতিকে এই নতুন সংসদের দায়িত্ব হবে, নতুন গভর্নমেন্টের দায়িত্ব হবে এটাকে অবসান ঘটানো, দেশটার সকলের জন্য সহাবস্থানকে নিশ্চিত করা। এটা হলো প্রধান কাজ। আপনি হাজার রকম পরিকল্পনা করবেন, ডক্টর আপনার তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনি হাজার প্ল্যান করেন ভাই, প্ল্যানটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু বাস্তবায়নটাও ইম্পর্ট্যান্ট। আপনি বাস্তবায়নই করতে পারবেন না। কাজেই জাতিকে আগে ঐক্যবদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারবেন, দেখেন আমি এক কথা বলি, আপনি আরেক কথা বলেন, আরেকজন আরেক কথা বলে, তার মানে জাতি বিভক্ত তা কিন্তু নয়। কিন্তু আমি যখন আপনার বিপরীত কথা বলি, আমাকে যখন আপনি ধ্বংস করতে চান, আমাকে যখন আপনি মারতে চান,
তখন জাতি বিভক্ত হয়। ওই দেখবেন গাড়ি মাঝখানে মাঝে মাঝে না রাস্তার মধ্যে গাড়ি থাইমা যায়, তখন লোকে বলে গাড়িটাকে ধাক্কা দেন, আমরা সামনে নিয়ে যাই। ধাক্কা দেয় কি, সবাই কি পিছনে ধাক্কা দেয়? কয়েকজন কিন্তু পাশ দিয়েও ধাক্কা দেয়। যে পাশ দিয়ে নাকি বাম পাশে দাঁড়িয়ে ধাক্কা দেয়, সে কিন্তু ডান দিকে ধাক্কা দিচ্ছে। কিন্তু এই ডান দিকে দিল, পিছন দিকে, সব দিকে ধাক্কা মিলে কিন্তু গাড়িটা সামনের দিকে যায়। হিসাবটা এরকম যে সবাই যার যার পলিসি নিয়ে অগ্রসর হবে, কিন্তু লক্ষ্য হবে দেশটাকে সামনে নেওয়া। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের আগামী সরকার, আগামী সংসদ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের শান্তি আসবে না, সংঘাতও থামবে না। মাসুদ কামাল, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।